দূরের এবং কাছের সম্মানিত সকল ভিউয়ার এবং আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি সুব্রত সাহা, ওয়ার্কশপ সুপার মেকানিক্যাল, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট খুলনা, সকলকে আমার সেশনে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই অবগত আছো, এখন অনুষ্ঠিত হচ্ছে মেকানিক্যাল মেজারমেন্ট অ্যান্ড মেট্রোলজি বিষয়ের উপরে আমাদের এখনকার সেশন। আজকে আমরা আলোচনা করব অ্যাঙ্গুলার মেজারিং ইনস্ট্রুমেন্টের উপরে, যেটি চতুর্থ অধ্যায়। আমাদের আজকের আলোচ্য বিষয়গুলো আমরা নির্ধারণ করব এভাবে: সাইনবারের নীতি, সাইনবার এবং স্লিপ গেজ ব্যবহার করে কোণের মান হিসাব করা, ডপটেল গ্রুপ, ভি গ্রুপ এবং ট্যাপার্ড হোলের অ্যাঙ্গেল এবং সাইজ হিসাব করা, এই বিষয়ের উপরে আমাদের আলোচনা সীমাবদ্ধ থাকবে। আমি তো না, আমি কালকে ডেমো দেইনি, কিন্তু আমি নিজে প্র্যাকটিস করেছি। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এখন চলে যেতে চাই এটাই যে আমরা আজকের সেশন শেষে কি সেশন শেষে আমরা কি অর্জন করতে পারবো। আমরা সেশন শেষে সাইনবারের নীতি কি সেটা আমরা জানতে পারবো, এবং সাইন বার এবং স্লিপ গেজ ব্যবহার করে কোণের মান হিসাব করতে পারবো, ডপটেল গ্রুপ, ভি গ্রুপ এবং ট্যাপার্ড হোলের অ্যাঙ্গেল এবং সাইজ হিসাব করতে পারবো। শিক্ষার্থীবৃন্দ, আমরা তাহলে সেশনের জন্য যে নির্ধারিত সময় সেটা একটু এভাবে বিভাজন করতে চাই। আলোচনার জন্য 22 মিনিট, প্রশ্নোত্তর পর্বের জন্য 3 মিনিট এবং প্রাথমিক সময়ের জন্য আমরা 5 মিনিট রেখে আমরা আলোচনা শুরু করতে চাই। আমরা গত সেশনে আলোচনা করেছিলাম যে বিষয়গুলো, সেটা তোমরা পর্দায় দেখতে পাচ্ছ। আমরা সেখানে প্রেসিশন মেজারিং ইনস্ট্রুমেন্টের সংজ্ঞায় বলেছিলাম যে মেইন স্কেলের সঙ্গে অতিরিক্ত একটি স্কেল যুক্ত থাকবে, তার সাহায্যেই আমরা মূলত প্রেসিশন মেজারিং করার জন্য যে বৈশিষ্ট্যটি সেটি নির্ধারণ করে দেবো। অতিরিক্ত একটি মাপ সেখান থেকে আমরা পেয়ে যাব। আমরা ভার্নিয়ার কনস্ট্যান্টের সংজ্ঞায় বলেছিলাম হচ্ছে যে মেইন স্কেলের এক ভাগের সঙ্গে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্র এক ভাগের যে মানের পার্থক্য সেটি নির্ধারণ করবে ভার্নিয়ার কনস্ট্যান্ট। আউটসাইড ভার্নিয়ার মাইক্রোমিটার কার্যনীতির বেলায় যেটা বলেছিলাম সেটা হচ্ছে এরকম যে স্ক্রুয়ের মাপের পরিমাণটাকে আমরা মেপে ক্ষুদ্র দূরত্বকে আমরা বৃহত্তর দূরত্বে পরিণত করে আমরা সেটাকে স্কেলে প্রদর্শন করে সেই নীতির উপর ভিত্তি করে মাইক্রোমিটার কাজ করে। এবং গেজ ডিজাইনের ক্ষেত্রে টেলরের নীতির ক্ষেত্রে এরকম বলা হয়েছিল যে এরকম দুটো নীতি, একটা হচ্ছে বাহ্যিক বা আভ্যন্তরীণ যে মাপি নেই না কেন সেটা গো গেজের ক্ষেত্রে উনি কী করেন, নীতিটা এরকম বলেছিলেন যে ম্যাক্সিমাম মেটাল কন্ডিশনকে সে বিবেচনা করবে এবং নট গো গেজের ক্ষেত্রে মিনিমাম মেটাল কন্ডিশনকে বিবেচনা করবে। আর আরেকটি নীতি ছিল সেটা হচ্ছে এরকম যে গো গেজের ক্ষেত্রে সর্বাধিক একবারে সর্বোচ্চ পরিমাণ বা সর্বাধিক মাপকে বিবেচনা নেবে এবং নট গো গেজে মাত্র একবারে একটি মাত্র মাপকে সে বিবেচনা নেবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চলে যাই আজকের আলোচনায়। আমরা সাইনবারের নীতি, আমরা এখানে সাইনবার দেখতে পাচ্ছি, সাইন সেন্টার দেখতে পাচ্ছি, সাইন প্লেট দেখতে পাচ্ছি, কম্পাউন্ড অ্যাঙ্গেলস অফ সাইন প্লেট দেখতে পাচ্ছি। মূলত সাইন বার হচ্ছে একটি স্টিলের বার যেটি দ্বারা অ্যাঙ্গেল মেজার করা হয় এবং যার একটি নির্দিষ্ট দৈর্ঘ্য থাকবে, যেটি সাধারণত 100 মিলিমিটার, 200 মিলিমিটার, 300 মিলিমিটার একটি পূর্ণ দৈর্ঘ্য থাকবে, যেটি রোলারের সেন্টার থেকে সেন্টার পর্যন্ত থাকে। এবং এর উপরে বা নিচে আমরা কার্যবস্তুকে স্থাপন করে আমরা অ্যাঙ্গেল মেপে থাকি। সাইন সেন্টার অনুরূপ একটি সাইন বারের মতোই, কিন্তু পার্থক্য হচ্ছে এর যে দুটো হেড থাকবে তার মধ্যেই আমরা মেল এবং ফিমেল প্রান্তযুক্ত কার্যবস্তুকে আটকে রেখেই আমরা কোণ মেপে থাকি। কিন্তু একটি লিমিটেশন হচ্ছে এখানে যে 45 ডিগ্রির অধিক কোণ মাপার এখানে খুব বেশি সহজসাধ্য নয় এবং মাপা যায় না। সাইন প্লেট অনুরূপ, সাইন বারের অনুরূপ একটি ডিভাইস, কিন্তু পার্থক্য হচ্ছে যে খুব বৃহৎ আকৃতির কার্যবস্তুকে এখানে স্বাচ্ছন্দ্যে আটকানো যায় এবং ব্যবহার করা যায়। কম্পাউন্ড অ্যাঙ্গেলস অফ সাইন প্লেট কিন্তু সাইন প্লেট এবং সাইন বারের অনুরূপ, কিন্তু পার্থক্যটা হচ্ছে যদি একটি কার্যবস্তুর অনেকগুলো তল থাকতেই পারে এবং থাকবে, যার
প্রত্যেকটা তলে আলাদা আলাদা অ্যাঙ্গেল থাকে, তখন এই কম্পাউন্ড অ্যাঙ্গেলস অফ সাইন প্লেট ব্যবহার করে আমরা তার কোণগুলো মাপা সম্ভব হয় এবং তাই করা হয়। সাইন টেবিল, যেটি কিনা সাইন প্লেটের সঙ্গে মাঝে মধ্যে আমরা বিভ্রান্ত করে ফেলি, কিন্তু সাইন টেবিলটা হচ্ছে এই যে সাইন একটি অনুপাত, ত্রিকোণমিতিতে তার বিভিন্ন ডিগ্রি সাপেক্ষে যে মানগুলো পাওয়া যায় সেখানে সারণীবদ্ধভাবে করলে যে টেবিলটা পাওয়া যায় সেটাকে বলা হবে সাইন টেবিল। আমরা এইভাবে বলার চেষ্টা করেছি, কিন্তু এতক্ষণ যে কি, কেন, কিভাবে প্রত্যেকটির বিষয় আমরা বলে ফেললাম। আমরা এখানে একটি বিভিন্ন অংশকে চিহ্নিত করে একটি সাইন বারকে দেখানোর চেষ্টা করেছি। আমরা এখানে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি সাইন বারের উপরে এবং নিচে কিভাবে কার্যবস্তুকে রেখে আমরা বস্তুর মাপগুলো নিতে পারবো। ঠিক সরলীকরণ করে এখানে একটি চিত্র দিয়ে দেখাচ্ছি যে সত্যিকারভাবে সর্বশেষে আমরা কিভাবে অ্যাঙ্গেলটাকে এখানে মাপতে পারি এবং মাপা হয়। এখানে আমরা যদি 4 নম্বর চিত্রকে বিবেচনা করি তাহলে এখানে দেখতে পাবো যে আমরা একটি সমকোণী ত্রিভুজ পেয়ে যাচ্ছি, যার অতিভুজটি হচ্ছে এল, যেটা কিনা সাইন বারের প্রকৃত দৈর্ঘ্য, এবং আমরা উচ্চতাটা হচ্ছে এই, যেটা কিনা স্লিপ গেজ থেকে পেয়ে যাব, এবং একটি কোণ হচ্ছে থিটা, যেটাকে চিহ্নিত করা হয়, যে কোনোভাবে ধরতে পারি, এবং সেই কোণটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বা প্রত্যাশিত মাপ। সাইন বারের নীতির ক্ষেত্রে এটাই হচ্ছে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় যে কেন এটাকে সাইন বার বলা হয়, কারণ আমরা সাইন বারের দৈর্ঘ্যটাকে এল পাবো, এই স্লিপ গেজ বা যে কোনো উপায়ে আমরা অন্য কোনো ডিভাইস, হতে পারে হাইট গেজ, হতে পারে ডায়াল গেজ, অন্য কোনোভাবে মেপে নিতেই পারি, কিন্তু এর এই যেই ত্রিকোণমিতিক অনুপাতের সাহায্যে এবং সাইন অনুপাতটিকে ব্যবহার করে এই কোণটাকে পাওয়া যায়, সেই কারণে এটাকে সাইন বার হিসাবে চিহ্নিত করা হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা একটি উদাহরণের সাহায্যে সেটিকে আরো একটু পরিপূর্ণভাবে বুঝতে চাই। আমরা একটি ত্রিভুজ দেখতে পাচ্ছি, এখানে মনে করি এর দৈর্ঘ্যটা হচ্ছে, যেটা কিনা সাইন বারের দৈর্ঘ্য হিসেবে আমরা মনে করব, যেটা ডায়াগোনাল বা অতিভুজ হিসাবে 100 মিলিমিটার, এবং এর উচ্চতাটাকে আমি ধরে নিচ্ছি হিসাবে সুবিধার্থে 50 মিলিমিটার, এবং অ্যাঙ্গেল থিটাটা বের করতে চাই, তাহলে খুব সহজ একটি হিসাব আমরা এখানে বলে দিতে পারি যে আমরা এটা 30 ডিগ্রি আমরা পেয়ে যাব। আশা করি তোমরা পরিষ্কারভাবে বুঝতে পেরেছো। খুব সহজ একটি সমীকরণ। আমরা এখন চলে যেতে চাই সাইন বার এবং স্লিপ গেজ ব্যবহার করে কোণের মান কি করে হিসাব করতে হয় সে আলোচনায়। তোমরা এখানে একটি চিত্র দেখতে পাচ্ছ, যে চিত্র আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি যে একটি সাইন বার ব্যবহার করে কি করে একটি কার্যবস্তুকে স্লিপ গেজের সাহায্যে আমরা কোণ মাপার চেষ্টা করেছি। এখানে ঠিক এই চিত্রের মাধ্যমে আমরা সহজীকরণ বা সরলীকরণ করে এই সমকোণী ত্রিভুজটা কিন্তু অঙ্কন করে নিতে পারি, তাই না? যেখানে আমরা সাইন বারের দৈর্ঘ্যটাকে এল ডায়াগোনাল হিসেবে পাবো, এবং আমরা স্লিপ গেজের পার্থক্যের মাধ্যমে আমরা কিন্তু এর উচ্চতা বা পেয়ে যাব, যেটাকে আমরাকে বলতে পারি অপোজিট সাইড। ওকে, আমরা এখন তাহলে এখানে ধরে নেই এর দৈর্ঘ্যটা হচ্ছে 200 মিলিমিটার, এবং অপোজিট সাইড এইচ বাই মাইনাস এইচ, এইটা হচ্ছে উচ্চতার পার্থক্য। সেটাকে আমরা এরকমভাবে বলতে পারি রোলারের ব্যাসার্ধের দৈর্ঘ্য যোগ স্লিপ গেজের উচ্চতা, দুটোর বেলায় তাই, বড় এইচ এবং ছোট এইচের বেলায়, এবং সেটাকে আমরা কিন্তু এইভাবে আমরা ব্যাখ্যা করতেই পারি, তাই না? উঁচু প্রান্তের স্লিপ গেজ ব্লকের উচ্চতা মাইনাস নিচু প্রান্তের স্লিপ গেজের উচ্চতা। এখান থেকে আমরা হিসাবে সুবিধার্থে আমি শুধুমাত্র এই উদাহরণটার জন্য এবং সময় স্বল্পতার জন্য আমি এখানে ধরে নিচ্ছি যে মনে করি এটার উচ্চতা হচ্ছে 141.421 মিলিমিটার। তাহলে কিন্তু আমরা ওই পূর্বের হিসাবটি, যেটা কি এখনই আমি দেখাচ্ছি, সেটা আমরা বলে নিতে পারি যে থিটার পরিমাণটা হবে 45 ডিগ্রি। শুধুমাত্র হিসাবে সুবিধার্থে আমি ধরলাম 141.421, যেটা কিনা তোমরা স্লিপ গেজ ব্যবহার করে অন্য একটি মান পেলে অ্যাঙ্গেলটা পরিবর্তন হবে, এবং এটা পেলে ঠিক এই পরিমাণটি পাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা এখন চলে যাই আরেকটি উদাহরণে। আমরা এখানে চিত্রে দেখিয়েছি 1 নম্বর চিত্রে যে আমরা সাইনবারের উপরে রেখে একটি বস্তুর কোণ মাপতে চাচ্ছি, তাহলে আলফার পরিমাণটা বের করতে চাই, যেখানে একটি ফর্মুলা কিন্তু উপরে দিয়ে দিয়েছে, সাইন আলফা ইজ ইকুয়াল টু এক্স মাইনাস এক্স বাই এল। এখান থেকে একটি সরলীকরণ করে আমরা 3 নম্বর ফিগারকে আমরা করতে পারি কিনা, এটাই হচ্ছে তোমার মূলত বুঝার বিষয়। না হলে কিন্তু সবাই সূত্রটা জানে, সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। ওকে, আমরা এখন তাহলে এই চিত্রটি একটু দেখার চেষ্টা করি। আমরা সরল জিওমেট্রি থেকে আমরা দুটো সমান্তরাল রেখা যদি থাকে, তাকে যদি রেখা ছেদ করে, তাহলে সেই রেখার বিপরীত পাশে এবং সমান্তরাল রেখার মধ্যবর্তী যে কোণগুলো থাকে তার সাহায্যে কিন্তু আমরা এখানে বলতেই পারি এই আলফার পরিমাণটা হবে এই কোণের সমান। তাহলে কিন্তু একদম সোজা বিষয়, পূর্বের একই কথা বারবার বলবো না। আমরা এখানে এটা জানি, ডায়াগোনালের মান জানি, অপোজিট সাইডের মানটা হচ্ছে এক্স, এবং সেই মানটা আমরা যদি এরকম ধরে নেই 140.421, তাহলে আমরা অ্যাঙ্গেলের পরিমাণ 45 ডিগ্রি পেয়ে যাব। আশা করি তোমাদের বুঝতে একদম সমস্যা হয়নি, খুব সোজা একটি বিষয়। আমরা শিক্ষার্থীবৃন্দ চলে যেতে চাই পরের বিষয়। আমরা ডপটেল গ্রুপ, ভি গ্রুপ এবং ট্যাপার্ড হোলের অ্যাঙ্গেল এবং সাইজ হিসাব করতে চাই। ডপটেল গ্রুপটা কিন্তু দুই রকমের হতে পারে, একটা হচ্ছে মেল গ্রুপ টাইপের এবং আরেকটা ফিমেল গ্রুপ টাইপের। আমরা চিত্রে এখন যেটা দেখছি সেটা কিন্তু মেল, যেটা কিনা একটু বাইরের দিকে বের করা, আর একটা হতে পারে ভিতরে, বডির ভিতরে গর্ত ধরনের, হোল টাইপের। আমরা এইটা দিয়ে আমরা বুঝবো এবং সেটাকে আমরা দেখাবো, কিন্তু সেখানে আমরা একটু জাম্প করব, যে সবগুলো সেই ব্যাখ্যাকার সেখানে আমরা
করতে যাব না, এই একটা দিয়ে বুঝলে আমরা সবগুলো বুঝতে পারবো আশা করি। এখানে চিত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি সেখানে আমরা দেখলাম যে এখানে L1 ধরেছে, L2 ধরেছে, রোলারের বাইরের সবগুলো দৈর্ঘ্য নেওয়ার চেষ্টা করেছে। এখানে একটা জিওমেট্রি করেছে, একটা অঙ্কন করেছে, ABC ত্রিভুজ অঙ্কন করেছে এবং এখানে স্লিপ গেজ ব্যবহার করে এস নিয়েছে। আমরা দেখার চেষ্টা করি কি কি বিষয়গুলো এখানে ঘটতে চাচ্ছে। মনে করি যে ডপটেল গ্রুপের অ্যাঙ্গেল হচ্ছে কোণ এ, যেটা আমরা ধরে নিচ্ছে যে সারফেস প্লেটের সাথে বা উলম্ব রেখার সাথে ডপটেল অ্যাঙ্গেলটা হচ্ছে এ। ওকে, এখানে কি কি যন্ত্রপাতি বা সহায়ক সরঞ্জাম লাগবে যথাযথ এবং একই ব্যাসের রোলার বা পিন এবং ভার্নিয়ার ক্যালিপার এবং স্লিপ গেজ এবং সারফেস প্লেট। ঠিক আছে তো? ওকে, আমরা এখন এই যে ত্রিভুজটা আমরা এখানে অঙ্কন করে নিলাম কাল্পনিকভাবে, এবং বাস্তবে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে এরকম। ওকে ওকে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এখানে এই যে ABC ত্রিভুজটি আমরা অঙ্কন করে নিলাম, জ্যামিতির সাহায্য নিলাম, সেটা AB রেখাটি অঙ্কন করলাম হচ্ছে এখানে ডপটেল যে প্রান্তটি আছে সেই প্রান্তটির সমান্তরাল হিসাবে। এখানে আমরা যে ABC ত্রিভুজটা অঙ্কন করলাম, এখানে আমরা দেখানোর চেষ্টা করছি যে এই ডপটেল অ্যাঙ্গেল যেটা এ ধরলাম সেটা কিন্তু পাওয়া গেল এখানে আমাদের BAC কোণের সমতুল্য বা সমপরিমাণ। কিভাবে পেলাম সেটাই হচ্ছে এখানকার বোঝার বিষয়। আমরা এখানে বলেছি ত্রিভুজ ABC এ কোণ BAC ইজ ইকুয়াল টু কোণ এ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। না বুঝলে আমি এখানে বলে দিচ্ছি। আমরা মনে করি এখানে একটি লম্বরেখা অঙ্কন করলাম এবং AC একটি লম্বরেখা আছে, সে দুটো কি সমান্তরাল রেখা নয়? এবং সেটা AB যদি তাদের একটি সংযোগ রেখা বা ছেদ রেখা হয়, তাহলে একটু আগে যে সরল জ্যামিতির কথা বললাম ছেদ রেখার সাথে, তাহলে কি এই কোণটা যদি এ হয় তাহলে এটাও নিশ্চয়ই এ হবে। এই কথাগুলো নিশ্চয়ই বারবার বলার প্রয়োজন নেই, তাই আমি এখানে বলেছি BAC ইজ ইকুয়াল টু কোণ এ। এই একটি বিষয় আমরা বোঝার বিষয়। আর হচ্ছে BC রেখা ইজ ইকুয়াল টু L2 মাইনাস L1/2। এই ধারণাটি আমরা যদি বুঝে ফেলি তাহলে আর কোনো কিছু এখানে বোঝার তেমন জটিলতা থাকবে না। BCটা কি করে L2 মাইনাস L1/2 হলো? BC এরকম একটি দৈর্ঘ্য আমরা দুই প্রান্তেই পাবো। এই ত্রিভুজটা কিন্তু এ পাশেও আঁকা সম্ভব, তাই না? তা আমরা L2 মাইনাস L1, এইটা তো গোটা দৈর্ঘ্যটায় ঠিক এরকম দুই প্রান্তই হবে। আমরা তো এক প্রান্তের ত্রিভুজ নিয়ে কল্পনা করছি, তাই জন্য 2 দিয়ে ভাগ দেবো। এটা হচ্ছে প্রথম কথা। তারপরের কথাটা হচ্ছে যে L2 মাইনাস L1 করলে আমরা কিভাবে পেতে পারি সেটা হচ্ছে বিষয়। তোমরা একটা বিষয় একটু খেয়াল করবে, সেটা হচ্ছে এই যে আমরা যখন L2 মাইনাস L1 বিবেচনা করব তখন কিন্তু পুরো রোলারের ব্যাস নিয়ে এর ভিতরে বিবেচনায় আসবে, অর্থাৎ D/2 দুটোর বেলায় কিন্তু থাকবে। সেই আঙ্গিকে তোমরা যদি একটু ভাবো, আশা করি তোমরা এটা বুঝতে পারবে যে BC ইজ ইকুয়াল টু L2 মাইনাস L1 করলেই আমরা এটা পেয়ে যাব, এবং তাকে 2 দিয়ে ভাগ করলে এক প্রান্তের দৈর্ঘ্য BC পরিমাণ পেয়ে যাবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং একটু চিন্তা করলেই পেয়ে যাবে। AC ইজ ইকুয়াল টু H, এটা আমরা খুব সহজেই বুঝতে পারি, কারণ এসিটা কোত্থেকে? স্লিপ গেজের উপরের প্রান্ত থেকে রোলারের নিচের পর্যন্ত। আমরা যদি স্লিপ গেজটাকে একটু এই বি প্রান্ত বা BC রেখা পর্যন্ত তুলি, অর্থাৎ D/2 পর্যন্ত তুলি, তাহলে কিন্তু আমরা ঠিক এখানেও কিন্তু এখান থেকে D/2 পর্যন্ত উন্নীত করব, তাহলে তো অবশ্যই H এর সমতুল্য হবে এসির দৈর্ঘ্য, তাই না? আশা করি পরিষ্কার। এখন তাহলে আমরা এই সমকোণী ত্রিভুজ থেকে বলতে পারি না tan of A ইজ ইকুয়াল টু লম্ব BC বাই ভূমি AC। আমি সেটা একবারে লিখেছি। আশা করি তোমাদের এই সকল জায়গায় সমস্যা হওয়ার কথা না। তাহলে A কোণ ইজ ইকুয়াল টু আমরা বলতেই পারি tan ইনভার্স কি লম্ব বাই ভূমি। তাহলে কি হবে? লম্বটা হচ্ছে BC, যেটার মান হচ্ছে L2 মাইনাস L1/2, এবং ভূমিটা হচ্ছে AC হচ্ছে H। আশা করি তোমাদের পরিষ্কার। আমরা আরেকটি উদাহরণ এখানে দেখানোর চেষ্টা করেছি, সেটা হচ্ছে ফিমেল ডপটেল গ্রুপ। এখানে আর নতুন করে আমরা ওই বিষয়গুলো তোমাদেরকে বিস্তৃত করার চেষ্টা করবো না, শুধু একটাই কথাই বলি, কোন মনে করি A, এবং একই রকম বিষয়গুলো এখানে দরকার পড়বে, ইনস্ট্রুমেন্ট বা সহযোগী বিষয়গুলো, এবং ত্রিভুজ কিন্তু একই রকম হবে, শুধু দৈর্ঘ্যের বেলায়টি আমাদের বিবেচনায় নিতে হবে যে D/2 কিন্তু সকল সময় এখানে
থাকবে এবং সেই আঙ্গিকে কল্পনা করতে হবে, আর কোনো কিছু এখানে নতুন না। তাহলে কিন্তু আবার এখানে যে ত্রিভুজটি অঙ্কন করা হলো O1B এবং O2, সেটা একটি সমকোণী ত্রিভুজ, এবং এখানে কোণটি কিন্তু হচ্ছে বি, এবং O1 O2 এটা কিন্তু আমাদের একটি অ্যাঙ্গেল এর সঙ্গে সম্পর্কযুক্ত, অর্থাৎ এই O1 অ্যাঙ্গেলটি হচ্ছে আমাদের ডপটেইল অ্যাঙ্গেলের সমান। সেই আঙ্গিকে কিন্তু আমরা এই কোণের পরিমাণটি এটি পেতে পারবো। আশা করি তোমাদের পরিষ্কার হয়েছে। আমরা এখন চলে যেতে চাই সাইজ নির্ণয়ে। সাইজের বেলায় আমরা এখানে দেখাচ্ছি যে একটি হচ্ছে আমাদের ফিমেল পার্টস, তার হচ্ছে এক্স দৈর্ঘ্য হচ্ছে এতটুকু, অর্থাৎ রোলারের আউটসাইড টু আউটসাইড, এবং আমাদের এই এ দৈর্ঘ্যটাই আমাদের বের করা কাঙ্ক্ষিত বিষয়। এবং ফিমেল ডপটেলের ক্ষেত্রে আমাদের এই বি দৈর্ঘ্যটাই হচ্ছে আমাদের প্রত্যাশিত বিষয়, যেটা মাপা খুব কঠিন হয়ে যায়। সেক্ষেত্রে আমরা মনে করি যে আমরা আগেই জানি যে কোনটা হচ্ছে আলফা, আমি বের করে রেখেছি মনে করি, এবং সেক্ষেত্রে আমাদের প্রয়োজন হবে আগের বেলায় যেরকম বলেছি ঠিক একই রকম। তাহলে চট করে আমি বলে দিতে চাই যেটা কিনা হার্ড অ্যান্ড ফার্স্ট রুল, এবং একই সাথে আমরা যেমিতি করে বের করতে পারবো, সেটা হচ্ছে এই এক্স এর দূরত্বটা কতটুকু হবে। এক্স এর দূরত্বটা হবে a প্লাস ডি ইন্টু কট আলফা বাই 2। যদি এই এক্স এর দূরত্বটা পেয়ে যাই, সেখান থেকে পার্শ্ব পরিবর্তন করে নিশ্চয়ই এর দৈর্ঘ্যটা আমরা পেয়ে যেতে পারবো, তাই না? ঠিক একইভাবে যদি আমরা এই ওয়াই এর দূরত্বটা পেয়ে যাই, তাহলে বির দূরত্বটাও পেয়ে যাব। এই হচ্ছে সহজ একটি বিষয়, কিন্তু বোঝার বিষয় বা কোশ্চেনের বিষয়টা হচ্ছে এই এক্স এর দূরত্বটা এটা কেমন করে হলো। এটুকু যদি বুঝতে পারি তাহলে আর কোনো কোশ্চেন এখানে থাকার কথা না। আমরা একটু বিবেচনা করি এক্স এর দূরত্বটা কেমন করে হলো। এ এক্স এর মধ্যে কি কি আছে, এ আছে, আমরা পেয়ে গেলাম এ, আর আছে হচ্ছে ডি প্লাস এইটা। তো আমরা এই চিত্রটা একটু বিবেচনা করার চেষ্টা করি, দেখি আমরা বুঝতে পারি কিনা। এখানে এই যে এক পাশের যদি আমরা এই বৃত্তটা বা রোলার চিন্তা করি, তার কেন্দ্র হচ্ছে ও, এখানে লম্ব অঙ্কন করলাম, এখানে একটি রেখা অঙ্কন করলে কোণটাকে আলফা, কোণটাকে দ্বিখণ্ডিত করলাম, তাহলে এই পাশে d/2 এবং এই পাশে d/2 মিলে তো হচ্ছে ডি, তাহলে ডিটা পেয়ে গেলাম, এ প্লাস ডি হয়ে গেল। আশা করি পরিষ্কার। থাকে হচ্ছে দুই পাশে বি সি এবং এ পাশেও আর একটা বি সি, তাহলেই কিনা গোটা এক্স। তাহলে এই 2BC যদি আমরা বিসির পরিমাণটা জানি এবং যদি তাকে 2 দিয়ে গুণ দিই, তাহলে গোটা এক্স পেয়ে যাবো। আশা করি পরিষ্কার। তাহলে বিসি এবং তাকে যদি 2 দিয়ে গুণ দিই, সেটার পরিমাণ যদি এটা হয়, তাহলে আমাদের এক্স এর পরিমাণটা জানা হয়ে যাবে। তাহলে বিসির পরিমাণটা আমরা জানি, তাই না? তাহলে এই ত্রিভুজটাকে আমরা সমকোণী ত্রিভুজটাকে কল্পনা করি। tan আলফা বাই 2 সমান সমান কি হবে, অথবা cot আলফা বাই 2 আমরা চিন্তা করি। tan আলফা বাই 2 হচ্ছে লম্ব বাই ভূমি, cot আলফা বাই 2 হবে হচ্ছে ভূমি বাই লম্ব। তাহলে cot আলফা বাই 2 হবে ভূমি বাই লম্ব, ভূমি হচ্ছে বিসি বাই হচ্ছে লম্ব ওবি। ঠিক তো? ওবির মানটা কত, d/2, আর আমরা তো এইটা বের করবো বিসি। তাহলে d/2 যেহেতু আসে, সেখানে যদি 2 দিয়ে গুণ দেই, তাহলে ডি থাকে, আর এটা তো গুণন হিসাবে আসে। আশা করি তোমাদের এক্স এর দূরত্ব নিয়ে আর কোনো কনফিউশন নেই। এক্স এর দূরত্ব যখন পেয়ে গেলাম, তখন পার্শ্ব পরিবর্তন করলে এ পাবো, এবং একইভাবে এখানেও আমরা এটা বি পেয়ে যাব। আশা করি তোমরা পরিষ্কার হয়েছো। আমরা এখন চলে যাই ভি গ্রুপের ক্ষেত্রে। ভি গ্রুপের ক্ষেত্রে ঠিক একইভাবে আমরা এটা পেয়ে যাব। আমরা একটা দুটো রোলার ব্যবহার করব, একটা ছোট রোলার, একটা বড় রোলার। ছোট রোলার যখন ব্যবহার করব, তখন আমরা হাইট গেজের সাহায্যে এই H1 পাবো, বড় রোলারকে H2 পাবো, এবং দুটোর বেলায় আমরা জ্যামিতির সাহায্যে একটা সমকোণী ত্রিভুজ আঁকার চেষ্টা করব, যার কেন্দ্র O1 এবং O2 এবং O1B, একটা, এবং এখানে একটা লম্ব অঙ্কন করব O2B ইত্যাদি। তা আমরা ধরে নিই এরকম যে রোলার এবং বল লাগবে, বা বল লাগবে, ভার্নিয়ার মাইক্রোমিটার এবং হাইট গেজ লাগবে, সারফেস প্লেট লাগবে। এখন কোশ্চেন হচ্ছে O1 এবং O2 দৈর্ঘ্যটা আমরা যদি পেয়ে যাই, তাহলে আমরা সব কিছু পেয়ে যাবো আশা করি। O1 এবং O2 আমরা দেখার চেষ্টা করি কতটুকু হয়। খেয়াল করো তো O1 O2 কী করে পেতে পারি। প্রথমে ধরি সারফেস প্লেট থেকে কতটুকু হয়, H2। ওকে ফাইন। H2 থেকে আমরা D2 বাদ দিই, এই D2 বাদ দিলাম, তাহলে কতটুকু চলে আসলো, এই পর্যন্ত চলে আসলো, O2 পর্যন্ত। সেখান থেকে আমরা আবার চলে যাই H1 মাইনাস D1। ওকে, H1 মাইনাস D1, এই H1 এতটুকু মাইনাস D1 এতটুকু, তাহলে থাকলো কতটুকু, এই O1 থেকে এই সারফেস প্লেট পর্যন্ত। তাহলে আমরা প্রথমে পাইলাম সারফেস প্লেট থেকে এই O2 পর্যন্ত, আর এখন পাইলাম সারফেস প্লেট থেকে O1 পর্যন্ত। যদি দুটো বাদ দেই, তাহলে মাঝখানে O1 থেকে O2 জায়গাটুকু বাদ থেকে গেল, সেই কারণে O1 O2 দৈর্ঘ্যটুকু এতটুকু। আশা করি পরিষ্কার। যদি এটুকু পেয়ে যাই, আর এইটা যদি, যেহেতু এইটা সমান্তরাল হচ্ছে এই অ্যাঙ্গেলের, এই আমাদের বিভেল যে তল, তার সঙ্গে সমান্তরাল, তাহলে অবশ্যই এই অ্যাঙ্গেলটা যদি আমরা মনে করি এ, তার এটা হচ্ছে একটি উলম্ব রেখা, তাহলে এইটা হবে a/2, তাহলে আমরা এটা a/2 হবে, এটা সমকোণ। সেই হিসাবে কিন্তু আমরা এখান থেকে সাইন a/2 যদি করি, এইরকম একটি সমীকরণ তৈরি করতে পারবো। সাইন a/2 ইজ ইকুয়াল টু হবে কি, এইটা যদি সমকোণ হয়, এটা হবে a/2, তাই না? তাহলে আমরা কি বলতে পারি, লম্ব বাই
অতিভুজ। লম্ব কোনটা? ও টু বি, এবং অতিভুজ হচ্ছে ও ওয়ান ও টু। এখানে আমরা ও টু বি, ও টু বির মান কত? ও টু বির মান হচ্ছে আমাদের আর ডি বাই টু মাইনাস ডি ওয়ান বাই টু, তাই তো? আর ও ওয়ান ও টুর মান তো আমরা এখান থেকে পেয়ে গেলাম। আশা করি তোমরা পরিষ্কার হয়েছে। ঠিক তেমনি সাইজের বেলাটায় যদি আমরা চলে আসি, তাহলে আমরা এখানে মনে করি যে আমরা এই ভি গ্রুপের ক্ষেত্রে এই উপরের প্রান্ত দুটোর সাইজ বের করা খুব কঠিন এবং খুব জটিল একটি বিষয়। তাই আমরা মনে করি সাইজটা হচ্ছে ডব্লিউ প্রশস্ততা ধরি, এবং অ্যাঙ্গেলটা প্রথম থেকে আমরা জানবো। সেই অবস্থায় আমরা দেখি একটু চিত্রটা কি বলে। চিত্র হচ্ছে, যদি ও বি আমরা মানটা জানি, তাহলে দুটো ও বি এখানে যোগ করব। আর হচ্ছে ডিসির মানটা যদি জানতে পারি, তাহলে দুটো ডিসি যদি যোগ করি, তাহলে আমরা এখান থেকে গোটা ডব্লিউর মানটা পেয়ে যাব। ওকে, এখানে লাগবে হচ্ছে রোলার বা বল, ভার্নিয়ার মাইক্রোমিটার বা হাইট গেজ এবং সারফেস প্লেট। ঠিক আছে তো? আমরা এখন দেখি যে টোটাল ডব্লুর মানটা আমরা এইভাবে লিখতে পারি কিনা। একটু শেষের কথাটা প্রথমে বলে নিলাম। ঠিক আছে তো? দেখো তো, ডব্লু ইজ ইকুয়াল টু 2 ইন্টু ও বি, একটা ও বি আর এই পাশে আর একটা ও বি, আর প্লাস 2 ইন্টু ডিসি, এই একটা ডিসি আর একটা ডিসি, তাহলে কিন্তু ডব্লু হয়ে যাবে। এখন কোশ্চেন হচ্ছে ও বির মানটা আমাদের বের করতে হবে এবং ডিসির মানটা বের করতে হলে আমরা পেয়ে যাবো। ওকে, ও বির মানটা আমরা বের করতে চাই। এইখানে যে একটি সমকোণী ত্রিভুজ আঁকা হলো, এইটা হচ্ছে একটা লম্ব, যেহেতু এটা স্পর্শক, আর এইটা হচ্ছে আমরা এখান থেকে সমান্তরাল করলাম, ভূমির সমান্তরাল, তাহলে এইটা কিন্তু এ বাই টু, কারণ এখানে একটা লম্ব রেখা অঙ্কন করলে আমরা এখানে ভি অ্যাঙ্গেলটা যদি ধরে নিয়েছি হচ্ছে এ কোণ, তাহলে এইটা হবে এ বাই টু। বারবার বলার প্রয়োজনে আগেই বলেছি। ঠিক একইভাবে এখানে একটি লম্ব রেখা অঙ্কন করলে তার সমান্তরাল এইটা এবং এটার সংযোগ রেখা, অবশ্যই এই অ্যাঙ্গেলটা হবে এ বাই টু। সেই হিসাবে আমরা বলে নিতে পারি ত্রিভুজ বি ও ই থেকে আমরা কজ এ বাই টু ও ই বাই ও বি, এবং ও বির মানটা পাবো হচ্ছে এরকম। এবং একই সাথে আমরা ত্রিভুজ বি সি ডি থেকে আমরা বলতে পারবো ট্যান এ বাই টু হচ্ছে ডিসি বাই বিসি। যেখানে আরেকটি বিষয় বোঝার আছে, বিসির মানটা আমরা বিসি উচ্চতা, বিসির মানটা ডি বাই টু মাইনাস এইচ ওয়ান বাই এইচ টু কী করে হবে বা হওয়া সম্ভব কিনা। হ্যাঁ, আমরা দেখার চেষ্টা করি। আমরা স্লিপ গেজের উচ্চতা থেকে আমরা বের করলাম এইচ ওয়ান এতটুকু, এইচ টু এতটুকু, তাহলে আমরা দেখি বিসির মানটা এতটুকু হয় কিনা। ডি বাই টু, ওকে, ডি বাই টু এই ও কেন্দ্র থেকে এই পর্যন্ত, ওকে ঠিক আছে, মাইনাস এইচ ওয়ান মাইনাস এইচ টু, তাহলে এইচ ওয়ান মাইনাস এইচ টু করলে থাকবে হচ্ছে এতটুকু। তার থেকে যদি আমরা ডি টু থেকে এই দূরত্বটুকু বাদ দিই, তাহলে থাকবে হচ্ছে বিসি। আশা করি তোমরা পরিষ্কার। তাহলে ডিসির মানটা আমরা এখান থেকে ট্যান এ বাই টু করলে আমরা ডিসির মানটা পেয়ে যাবো। তাহলে ওবির মান পেয়ে গেলাম, ডিসির মান পেয়ে গেলাম, এখানে বসিয়ে দিলে আমরা ডব্লিউ মানটা পেয়ে যাবো। ট্যাপার্ড হোলের অ্যাঙ্গেলের ক্ষেত্রে আমরা ঠিক অনুরূপভাবে যদি এগিয়ে যাই, খুব সহজভাবে বের করতে পারবো। আমরা একটা ট্যাপার্ড হোল নিলাম, দুটো রোলার বল ব্যবহার করব, একটা মনে করি আর ওয়ান ব্যাসার্ধের, একটা আর টু ব্যাসার্ধের। ছোটোর বলটি এখানে বসিয়ে দেবো, তারপরে আমরা সেটার একটা ডায়াল গেজ দিয়ে আমরা উচ্চতা মেপে নেব, এবং তারপরে বড় বলটি বসাবো। এখানে আমরা মনে করি ট্যাপার্ড অ্যাঙ্গেলটি হচ্ছে এ, এবং আমাদের এখানে প্রয়োজন পড়বে যথাযথ ভিন্ন ব্যাসের দুটো বল এবং ভার্নিয়ার মাইক্রোমিটার, ডায়াল গেজ এবং সারফেস প্লেট। আমাদের এখানে দেখার বিষয় হচ্ছে যে ও ওয়ান ও টু এই দূরত্বটি আমরা ঠিকমতো বের করতে পারি কিনা, তাহলে আমরা এখানে কোনটি পেয়ে যাব। তবে একটি খুব স্মরণ রাখার বিষয় হচ্ছে যে ছোট বলটি কখনোই কিন্তু মাপার সময় এই হোলকে অতিক্রম করে নিচের দিকে নেমে যেতে পারবে না। এটি হচ্ছে আমাদের অবশ্যই স্মরণ রাখার বিষয়। আর কোনোটি খুব গুরুত্বপূর্ণ স্মরণের বিষয়। এখন দেখার বিষয় হচ্ছে যে আমাদের ও ওয়ান ও টু আমরা বুঝতে পারি কিনা। ও ওয়ান ও টু দেখো তো এখানে কি বলেছে, এইচ ওয়ান যোগ এইচ টু, এইচ ওয়ান যোগ এইচ টু প্লাস আর ওয়ান, এইচ ওয়ান যোগ এইচ টু, এখান থেকে এই পর্যন্ত, যোগ এইচ টু এই পর্যন্ত, যোগ আর ওয়ান এই পর্যন্ত, মাইনাস আর টু এই পর্যন্ত। তাহলে কি আমরা ও ওয়ান এবং ও টু পেয়ে গেলাম? ঠিক আছে তো বন্ধুরা? ওকে, আর ও টু এস তো খুব স্বাভাবিক বিষয়, আর টু মাইনাস আর ওয়ান করলে আমরা এই পর্যন্ত হয়ে গেল। এবারে আমরা আরেকটি চিত্র তোমাদেরকে দেখালাম, সেটা হচ্ছে যদি কিনা বল দুটোই ভিতরে চলে যায় এই অবস্থায় কোনো সমস্যা নেই, শুধুমাত্র ও ওয়ান এবং ও টুর দূরত্বটা হবে হচ্ছে ঠিক এরকম, এইচ ওয়ান মাইনাস আর টু প্লাস আর ওয়ান মাইনাস আর টু হবে, আর কোনো তফাৎ এখানে হবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি। তোমাদের অনেক প্রশ্ন থাকতে পারে, কমেন্টসে জানাবে, আমরা আগামী সেশনে সেটি উত্তর দেওয়ার চেষ্টা করব। বাড়ির কাজ হিসেবে থাকবে তোমাদের একটি সাইনবারের সাহায্যে এই চিত্রে যেভাবে দেখানো আছে অ্যাঙ্গেল এবং দৈর্ঘ্য, সেই হিসাবে এক্স এর মানটি তোমরা বের করে
খাতায় করবে, চিত্রও দিবে এবং হিসাবটিও করবে, করে সংরক্ষণ করবে এবং বিষয় শিক্ষককে দেখিয়ে তোমরা নম্বর নেওয়ার চেষ্টা করবে ধারাবাহিক মূল্যায়নের। সেশনে অংশগ্রহণ করার জন্য সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তীতে এই সেশনটি পুনরায় দেখার জন্য নির্ধারিত ওয়েবসাইটটি ভিজিট করার জন্য অনুরোধ রেখে আমার সেশনে আনুষ্ঠানিকভাবে শেষ করছি। সকলকে পুনশ্চ ধন্যবাদ এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ আগামী সেশনে অংশগ্রহণ করার জন্য আবার আহ্বান জানিয়ে শেষ করছি।